গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই, ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন শাহদিন মালিক। ধর্মকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা হাসিলের চেষ্টায় একটি দল, অভিযোগ বিএনপির। জামায়াতকে ৭১-এর ভূমিকা স্মরণ করার আহ্বান। জাতীয় নির্বাচনের আগে গণভোট না চাওয়া গণতন্ত্রের প্রতি অবিশ্বাস, আরপিও সংশোধনে প্রশ্নবিদ্ধ সরকারের নিরপেক্ষতা বলছে জামায়াত। জুলাই সনদকে নির্বাচনী দর কষাকষিতে পরিণত করেছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ এনসিপির, সনদ বাস্তবায়ন নিয়ে আত্মঘাতী বিএনপির বুদ্ধিজীবীরা। দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে মন্তব্য ভারতের। নেপাল ও শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশের চিত্র একই। এবং ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু। একাদশী উপলক্ষে পূজায় ভক্তদের প্রচন্ড ভিড়ে আহত আরো অনেকে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই বলে মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। বলেন, বিলুপ্ত গণভোটের বিধান শুধুমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমেই ফিরে আসতে পারে, হাইকোর্টের আদেশ নিয়ে নয়। জুলাই সনদের মাধ্যমে যেভাবে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য তার। ডিবিসি নিউজকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন, জুলাই সনদে বিএনপির দ্বিমতের বিষয়টি চেপে যাওয়া স্পষ্টই প্রতারণা। ১৯৭৭ সালের ৩০শে মে জিয়া সরকারের অধীনে হয় দেশের প্রথম গণভোট। এরশাদ সরকারের সময় দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালের ২১শে মার্চ। আর সবশেষ গণভোট হয় বিচারপতি শাহাবুদ্দিন সরকারের সময় ১৯৯১ সালের ১৫ই সেপ্টেম্বর। তবে ২০১১ সালের ৩০শে জুন পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে গণভোট বাতিল করে আওয়ামী লীগ সরকার। ২৪-এর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একই বছর ১৭ই ডিসেম্বর এক রায়ে গণভোট বাতিলে বিগত সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। অবশ্য জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে না পরে হবে গণভোট, সেই প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? এমন পরিস্থিতিতে আইন উপদেষ্টা বলেন, সহসাই গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই সনদ যেভাবে তৈরি হলো, সংবিধান থেকে বিলুপ্ত গণভোটের বিধান হাইকোর্টের আদেশে পুনঃস্থাপিত হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর দেন এই সংবিধান বিশেষজ্ঞ। গণভোট যে হবে, গণভোটের আইন হতে হবে। আমাদের দেশে কিন্তু গণভোটের কোনো আইন নাই। সুপ্রিম কোর্টের ক্ষমতা হলো একটা আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে, তারপরে আগের আইন পুনরুজ্জীবিত হবে কি হবে না সেটা পার্লামেন্টের এখতিয়ার। অথবা এটা গণভোটের যদি ওটা বিধান বাতিলও করে থাকে, তার মানে ১৯৯১-এর আইন আবার জেগে উঠেছে, এটা আইনের ব্যাকরণে নাই। প্রস্তাবিত গণভোট সাধারণ মানুষের কাছে কতটা বোধগম্য সেই প্রশ্ন তুলেন তিনি। আমাদেরই এটা অনেকেরই পড়ে বুঝে কষ্ট হবে, অতএব এইটার উপরে ভোটাভুটি মানে করা বা গণভোট বা যেটাই বলেন, এটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব। দুনিয়ায় কখনো ৩০ পৃষ্ঠা দলিলের উপরে গণভোট হয়েছে বলে আমি শুনি নাই। সম্প্রতি সংবিধান সংশোধন নিয়ে যেভাবে ভাবা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। আমরা হয়তো এটা দুনিয়ার আইনের ইতিহাসে নতুন একটা অবদান রাখছি। দুনিয়ার লোক কেউ কিছু বুঝে না, গণতন্ত্র বুঝে না, আমরা গণতন্ত্র সবচেয়ে ভালো বুঝি এবং এই পথে আগালে গণতন্ত্র সবচেয়ে সুদৃঢ় হবে। এটা আমরা দুনিয়াকে দেখিয়ে দিতে যাচ্ছি, তোমরা এতদিন যা তোমাদের মাথায় আসে নাই, আমাদের এটা মাথায় আসে, আমরা এইভাবে কার্যকর করতে যাচ্ছি। বর্তমান পরিস্থিতির বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে হওয়া উচিত জাতীয় নির্বাচন, এমন মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর এই ১ মাস দেরি করে জানুয়ারিতে করলে
এই 1 মাসে তো সরকার এমন কোনো সংস্কার কাজও সমাধান করতে পারবে, সম্পন্ন করতে পারবে না, কারণ 15 মাসে যেটা পারেনি আর 1 মাস বেশি দিলে কি সেটা পারবে, পারার কোনো লক্ষণ দিচ্ছে না। যত দেরি হবে অরাজকতাটা তত বাড়বে, আর এই সরকারি অরাজকতা দমনে যে ব্যর্থ, এটা তো এখন সরকারের অতি সমর্থক লোককেও স্বীকার করতে হবে। অতএব অরাজকতার সময়টা না বাড়িয়ে তাড়াতাড়ি নির্বাচন দিলে আমার মনে হয় সবার জন্য মঙ্গল হবে। জুলাই জাতীয় সনদে সাংবিধানিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির দ্বিমতের বিষয়টি চেপে যাওয়ার কঠোর সমালোচনাও করেন ডক্টর শাহদিন মালিক। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ, কারণ আমি একটা দলিলে যখন সাইন করলাম যে কথাগুলি ছিল, ওইটা যখন চূড়ান্ত হলো, ওইখানে যদি ওই কথাগুলি না থাকে তাহলে তো এটা খুবই প্রতারণা শব্দটা ব্যবহার করা হয়েছে কিনা মনে পড়ছে না, কিন্তু এটা তো ওই ধরনের কাজ হয়ে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীকে ৭১-এর ভূমিকা স্মরণ করার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা ৭১-কে দাবিয়ে ২৪কে বড় করে দেখাতে চায়। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, নির্বাচনের স্বার্থে ইসলামকে বড় করে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভা। সভায় জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশের জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই, কিছু কিছু উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। একই আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ৭১-এর ভূমিকা স্মরণ করার পরামর্শ দেন। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। একবার স্মরণ করুন অতীতের কথা, আমি কারো নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশরা আমার কিছু করার নাই। এদিকে রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, জোর করে ২-৩টি দলের মতামত সবার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেয়। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে, কোনো কিছু চাপিয়ে দেয়া নয়। বিএনপি নেতারা বলছেন, দেশের মানুষকে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তো সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। সকালে রাজধানীর শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা, পেশাশক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়ন পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও জানান তিনি। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না। এদিকে দলের আরেক নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এটা তারই একটা অংশ। মানুষের জুলাই সনদের যে ভিত্তি, এই ভিত্তিটাকে বাস্তবায়ন করার জন্য আগেই জনগণের ভোট নেওয়া উচিত। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। যারা গণভোটকে চাই না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলে। আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। জুলাই সনদকে রাজনৈতিক দলগুলো নির্বাচনী দর কষাকষির অবস্থায় এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সই করলে জুলাই সনদ কলঙ্কিত হবে বলেও দাবি দলটির। সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির বুদ্ধিজীবীরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বলেও মনে করেন তারা। বর্তমান নির্বাচন কমিশন কয়েকটি রাজনৈতিক দল ভাগাভাগি করেছে বলে অভিযোগও উঠেছে।
রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শিরোনামে গোলটেবিল বৈঠক। 24 গণ অভ্যুত্থানের পূর্বে দুটো অভ্যুত্থান করেছি, 2021 সালে একটি অভ্যুত্থান, 2013 সালে একটি অভ্যুত্থান। এতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি উঠে আসে। একই সাথে জুলাই সনদে আলেমদের অবদান ঠাঁই যেন পায় এমন আশা তরুণ আলেমদের। আলোচনায় এনসিপি নেতারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেন। বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, ঘরের শত্রু বিভীষণ, তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। জুলাই সনদকে রাজনৈতিক দলগুলো ভোটের দর কষাকষিতে পরিণত করেছে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আনে। আপনাদের যারা ইজারা নিতে চায়, অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনারা তাদের কাছে ইজারা দিবেন না। জুলাই সনদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সই মেনে নেবে না বলেও জানান দলটির নেতারা। যদি চুপকে দিয়ে আপনি এই ধরনের কোনো কার্যক্রম করার বাংলাদেশে চিন্তা ভাবনা করেন, তাহলে এটা বাংলাদেশে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে। আমরা কিন্তু চুপ করে হাত দিয়ে বাংলাদেশের এই জুলাই সনদ, পবিত্র সনদের সাইনটা মেনে নিব না। এদিকে বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন দলের মধ্যে ভাগাভাগি হয়েছে। এতে তারা কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশনের যে ধরনের প্রস্তুতি, নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে, তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করবেন। বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের জেলা শাখার আয়োজনে সমন্বয় সভায় কথা বলেন তিনি। গণভোট একটা অর্ডার হবে, এই অভ্যুত্থানের লেজিটিমেসির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অর্ডারটা জারি করতে হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্বল শাসন কাটাবার জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে, এমন মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বলেন, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষয়ে ক্ষয়ে দুর্বল হয়ে যাওয়াতেই এটা ঘটেছে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছে প্রত্যাশাও বেশি। তাই রাষ্ট্রকেও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হয়। জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি ও দেখভাল করেন। রাজধানীর শাহবাগে 43 ও 44তম বিসিএস নন ক্যাডার পদ প্রত্যাশীদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। বিকেলে যমুনা অভিমুখে যাত্রা করার সময় বাধা দেওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিপেটা করা হয়। এ সময় আহত হয় আন্দোলনকারীদের কয়েকজন। এর আগে বেলা 3টায় শাহবাগ জাদুঘরের সামনে পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ এবং শূন্য পদে দ্রুততম সময়ে সুপারিশ চেয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভে অংশ নেওয়া প্রার্থীরা কমিশনের নীতিমালার মধ্যে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। সর্বোচ্চ সংযম আমরা দেখিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের আশঙ্কা হয় এই ধৈর্য আমরা বেশি সময় ধরে রাখতে পারবো না। আমরা পিএসসির কাছে গেছি, আমরা জনপ্রশাসনের কাছে গেছি, সবাই বলছে যে তোমাদের দাবি যৌক্তিক। তারা আমাদের দাবির যৌক্তিক মেনে অধিযাচনের সুযোগ দিছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের নদীগুলো বাঁচানো সম্ভব নয়। নদী ভরাট করে মেরে ফেলার প্রতিযোগিতা শুরু হয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি মহল অসৎ উদ্দেশ্য নিয়ে অনেক নদীকে খাল হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর নদীকে দূষণ ও দখল মুক্ত করতে না পারলে জীবন এবং জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের নদীগুলো বাঁচানো সম্ভব নয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত জাতীয় নদী কনভেনশন। সারা দেশ থেকে আসা নদী নিয়ে কাজ করা বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন। আমাদের প্রত্যেকেরই দাবি, প্রাণের দাবি, নদী মাতাকে বাঁচাতে হবে। নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে না পারলে জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কার কথা জানান তারা। এই প্রায় 1 বছর 4 মাসের ভিতরে আমরা অনেক সংস্কার কমিশন আমরা লক্ষ্য করেছি, কিন্তু পরিবেশগত সংস্কারের আলোচনাটি আমরা জোরালোভাবে তুলে আনতে পারিনি। এই নদী দূষণকে, পরিবেশ দূষণকে যদি আমরা দূর করতে না পারি, তাহলে খাদ্য
সংকট, খাদ্য নিরাপত্তা থেকেই যাবে। দ্বিপাক্ষিক সমঝোতায় সমাধান না হলে এই ন্যায্য হিসার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। নিজেদের বাঁচার স্বার্থেই নদীকে বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেইভাবে স্লোগান হয়েছে। সুতরাং এদেশের মানুষ এখন সচেতন হয়েছে, এদেশের মানুষ এখন বন্ধু চিনতে শিখেছে। ভারত আমাদের বন্ধু নয়। তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করবই। হাসিনার বাপ ভারতও এটা কোনোভাবে বন্ধ করতে পারবে না। ইচ্ছাকৃতভাবে কি আমরা কোনো নদী বা কোনো জায়গাকে আমরা কি আড়াল করে রাখছি যাতে করে সেটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে? বের করা দরকার যে কারা এই সব জায়গাগুলিকে দখল করে আপনার এই সংখ্যাগুলি আমাদের কমিয়ে দিয়েছে নদীগুলিকে বাঁচানোর জন্য। দূষণ এবং দখল এগুলো বন্ধ করতে হবে। জাতীয় নদী কনভেনশনে নদীকে জাতীয় সম্পদ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং জাতীয় বাজেটে নদী উন্নয়ন ও নদী অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ বাড়ানো সহ 9 দফা দাবি তুলে ধরা হয়। জাতীয় বাজেটে নদী উন্নয়ন ও নদী অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ রাখতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 90, যশোর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক ছাত্র দলের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তার অবস্থান কতটুকু, তিনি কতটুকু ভোটের লড়াইয়ে টিকে থাকতে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সামনে নির্বাচন, সেক্ষেত্রে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি এই আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনার পাশাপাশি আরও অনেকেই আছেন, কতটুকু নিজেকে যোগ্য মনে করছেন? আমি নিজেকে একজন তরুণ প্রার্থী হিসেবে, এই কেশবপুরের জনমানুষের নেতা হিসেবে আমি নিজেকে সর্বোচ্চ যোগ্য মনে করি। কারণ আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে আমি আসার পরে এই কেশবপুরে ধানের শীষ প্রতীকের একটা গণজাগরণ তৈরি হয়েছে। এই গণজাগরণ তৈরি হওয়ার কারণে আমি বিশ্বাস করি যে দল এই গণজাগরণকে সম্মান জানিয়ে আমাকে ধানের শীষে মনোনয়ন দেবেন এবং আমি দীর্ঘ 46 বছর পরে এই কেশবপুরের আসনটিকে আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানকে আমি ধানের শীষ প্রতীকে বিজয়ী করে এই আসনটি তাদেরকে উপহার দিতে চাই। জনাব তারেক রহমান, তিনি সবসময় আপনাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন এবং কি এবার নির্বাচনটা অনেক চ্যালেঞ্জের হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আরও কী ধরনের প্রতিশ্রুতি আপনি আসলে নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? দেখেন, আমি ছাত্র রাজনীতি করে বাংলা জাতীয় ছাত্র দলের সর্বোচ্চ পদে আসীন ছিলাম। চ্যালেঞ্জ নিয়ে আমি রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমার এই কেশবপুরের রাজনীতিতে আমার কিছু চ্যালেঞ্জ আছে। আমার এই চ্যালেঞ্জ হচ্ছে আমি কীভাবে এই কেশবপুরকে উন্নয়ন করব, সেই চ্যালেঞ্জটা। আমি অন্য কোনো চ্যালেঞ্জ আমি মনে করি না। আমার কাজ হচ্ছে যে কেশবপুরের মানুষ আমাকে ভোট দিলে আমার যে দায়িত্ব, এই দায়িত্বটা আমি কীভাবে পালন করব, সেটা আমার কাছে চ্যালেঞ্জ। আমাদের কেশবপুরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতার সমস্যা। আপনি জানেন এখানে 27 বিলের সমস্যা আছে, অধিকাংশ ইউনিয়নে আমাদের জলবদ্ধতার সমস্যা। আমি বিশ্বাস করি, আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, আমার ওই ধরনের লাইন লবিং আছে কেন্দ্রে। আমি যদি এই আসন থেকে ধানের শীষে আমি বিজয়ী হতে পারি, আমি এই কেশবপুরকে একটা স্থায়ী জলবদ্ধতার সমস্যা সমাধান করব। আর অতীতে এই কেশবপুরে আমাদেরকে মাদকের একটা সমস্যা আছে, চাঁদাবাজি কিছু সমস্যা আছে, যেগুলো 5 তারিখের পরে অনেক কমে গেছে। আমি বিশ্বাস করি আমি যদি এই আসন থেকে ধানের শীষে মনোনয়ন পাই এবং আমি যদি নির্বাচিত হই, এইখান থেকে চাঁদাবাজি এবং এই যে আপনার দখলদারি রাজনীতির যে বৈশিষ্ট্য বা যে কালচার ছিল, এটা আমি স্থায়ীভাবে রহিত করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বিএনপিকে বেছে নেবে কিনা এই আসনটিতে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতন ধর্মাবলম্বীদের সাথে অতীতেও ছিল, এখনও আছে এবং আগামীতে থাকবে। আপনি জেনে খুশি হবেন যে আমি কিছুদিন আগে যে সনাতন ধর্মদের সর্বোচ্চ দুর্গাপূজা, আমাদের কেশবপুরে কিন্তু 97টি তালিকাভুক্ত পূজা মণ্ডপ আছে। আমি নিজে সশরীরে 84টি পূজা মণ্ডপ আমি নিজে প্রতিক্ষণ করেছি এবং সনাতন ধর্মাবলম্বীদের যে সারা, যে গণজোয়ার আমি দেখেছি। আমি বিশ্বাস করি সনাতন ধর্মাবলম্বী যারা ভোট কেন্দ্রে যাবেন তার 90 থেকে 95% ভোট ধানের শীষে কাস্ট হবে ইনশাল্লাহ। জামাত রয়েছে এই আসনটিতে, জামাতও বলছে যে আসলে তারা এককভাবে করতেছে, তাই আপনারা অনেকটা শক্তিহীন হয়ে পড়েছেন। একটা সময় তাদেরকে জোট করে নিয়ে এসে আপনারা সবচেয়ে বড় শক্তিশালী দল ছিলেন, সে বিষয়টা আসলে কিভাবে দেখবেন?
আসলে জামাত জানে না যে কেশবপুরে জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ একসাথে ধানের শীষে প্রচারণা করে তাহলে এই কেশবপুরে কিন্তু কোনো প্রতিকার ধারে কাছে থাকবে না। আমরা কেশবপুরে ধানের শীষে একাধিক মনোনয়ন প্রত্যাশী, যেহেতু বিএনপি অনেক বড় দল, স্বাভাবিকভাবে এখানে একাধিক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী। যেদিন তারেক রহমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের নাম তালিকা ঘোষণা করবেন, ধানের শীষ যখন প্রতীক বরাদ্দ হবে, তখন এই কেশবপুরে ধানের শীষের গণজোয়ারে আর কোনো প্রতীক আপনি খুঁজে পাবেন না। স্বাভাবিকভাবেই যেহেতু ধানের শীষের যে গণজোয়ার, এই জোয়ারে আতঙ্কিত হয়েই অনেক দলের প্রার্থীরা মনে করছে যে কেশবপুরের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভাজন আছে, তারা ভালো অবস্থায় আছে। আসলে বাস্তবতা তা না। আপনি কেশবপুরে আমাদের 144টি গ্রাম, আপনি 144টি গ্রাম যদি প্রদক্ষিণ করেন আপনি জানতে পারবেন ধানের শীষের যে কি গণজোয়ার এই কেশবপুরে উঠেছে। শেষ প্রশ্ন রাখতে চাই, সংক্ষেপে একটু উত্তর দেবেন। সেটা হচ্ছে আপনার একটা স্লোগান ভাইরাল হয়েছে, সব জায়গায় এই স্লোগানটা প্রচলিত হচ্ছে সবার মুখে মুখে, সেই বিষয়টা যদি একটু বলতেন যে সেটা থেকে অনুপ্রাণিত হচ্ছে কিনা নেতাগুলো। হ্যাঁ, অবশ্যই। আমি জাতীয় ছাত্রদলের সভাপতি হিসেবে আমার নৈতিক দায়িত্ব পার্টির মেসেজ ক্যারি করা। আমি কেশবপুরে এসে আমার স্লোগান ছিল ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক যার হাতেই দিবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী উচিত তাকে নেতৃত্ব মেনেই ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করা এবং ধানের শীষকে বিজয়ী করা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে মাগুরা 1 এবং 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেটা বিষয়ে। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব 11। কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এছাড়াও র্যাব জানায় নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুদীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ তকি। 2 দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এতদিন এই মামলার কোনো গতি পায়নি। দিনের পর দিন আন্দোলনের পরও কোনো কিনারা হয়নি। অবশেষে গত বছরের সেপ্টেম্বরে প্রায় 22 দিন ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মামলার মূল আসামি আজমেরি উসমানের গাড়ি চালক মোহাম্মদ জামশেদ সহ 6 ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে আজমেরি উসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ফ্যামিলির সাথে আমাদেরও যোগাযোগ হচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনে র্যাব জানায় শীঘ্রই দেয়া হচ্ছে আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র। এটা তদন্ত একটা দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না। সো এটা তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে, আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। এছাড়া নরসিংদীর রায়পুরা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় একটি চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সরঞ্জাম দেশে এনে আগ্নেয়াস্ত্র তৈরি করত বলে জানায় সংস্থাটি। এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে তারা এনে থাকে। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্ট গানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে। ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা। হিমালয় কন্যা খ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলেছে মাঝারি থেকে ঘন কুয়াশার, পাশাপাশি বৃষ্টিবলয় সক্রিয় থাকায় বাড়ছে শীতের অনুভূতি। এতে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল সহ অসচ্ছল বাসিন্দারা। আবহাওয়া অফিস বলছে বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে। হেমন্তের শেষ প্রান্তে এসে এবারও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত। গত কয়েকদিন ধরেই রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার, অনুভূত হচ্ছে শীতের হিমেল হাওয়া। গেল 2 দিন ধরে চলা বৃষ্টি বলয় আরও বাড়িয়েছে ঠান্ডার অনুভূতি। দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করছে 20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত। ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতা বৃদ্ধির আগেই জেলার অসচ্ছল বাসিন্দাদের ভোগান্তি লাঘবে শীতবস্ত্র বিতরণের দাবি স্থানীয়দের। শীতের জন্য আপনারা আগামী যদি কোনো শীতের বস্ত্রালয় ব্যবস্থা করেন তাহলে পঞ্চগড়ের মানুষের জন্য অনেক ভালো হবে। রাত হলেই শীত তীব্রতা বাড়তে থাকে এবং সকাল 7টা 8টা পর্যন্ত এটা চলমান থাকে। ঠান্ডা পড়ছে ঠান্ডা
ঠান্ডা পড়ে গেল। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি বলয় কেটে গেলে পঞ্চগড়ে ঘন কুয়াশার পাশাপাশি শীত আরো তীব্রভাবে অনুভূত হবে। আগামী সপ্তাহে এটা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা কেটে গেলেই মোটামুটি আগামী 72 ঘন্টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 72 ঘন্টা কেটে যাওয়ার পরেই শীত মোটামুটি একটা অনুভূত হবে, শীতের তীব্রতাটা বেশি অনুভূত হবে। চলতি শীত মৌসুমকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন জেলার লেপ তোষকের কারিগররাও। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে 3 বাহিনীর প্রধানকে দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, গেল 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বাহিনীর 3 বাহিনীর প্রধান নির্বাচনের জন্য সামরিক বাহিনীর নেওয়া প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আসছে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান 3 বাহিনীর প্রধান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।